নমস্কার, শুভ সন্ধ্যা। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের বাংলা বিভাগের পক্ষ থেকে সকলকে জানাই উষ্ণ ও সাদর অভ্যর্থনা। বাংলা বিভাগ আয়োজিত আন্তর্জালিক আমন্ত্রিত বক্তৃতামালার আজ পঞ্চম পর্ব। আজকের আলোচনার বিষয় বিভূতিভূষণের উপন্যাস ভিন্ন পথের একক গান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বললেই মনের অতল থেকে ভেসে ওঠে কয়েকটি দৃশ্যপট। কাশফুলে ভরা মাঠের ভিতর দিয়ে অপার বিস্ময় চোখে ছুটে চলেছে দুই বালক বালিকা। ভাঙা কুটিরের দাওয়ায় বসে আছে অশক্ত জীর্ণ এক বৃদ্ধা। মনে পড়ে বৃষ্টির মধ্যে আম কুড়োতে ছুটে যাওয়া, কিংবা চুরির দায়ে অপদস্থ হওয়া বালিকার করুণ মুখছবি। ঠিকই ধরেছেন, সবকটি পথের পাঁচালীর দৃশ্য। কিন্তু তিনি কি কেবল পথের পাঁচালীতেই আবদ্ধ? চলচ্চিত্রায়নের গণ্ডি পেরিয়ে তার উপন্যাসের অন্দরে প্রবেশ করলে পাঠক নিজেকে আবিষ্কার করবেন এক শান্ত স্নিগ্ধ নিসর্গ ভুবনে। 20 শতকের 3 দশকে বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব। তখন একদিকে রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের আকাশছোঁয়া জনপ্রিয়তা, অন্যদিকে কল্লোলের শিক্ষাদীপ্ত লেখক গোষ্ঠীর দৃপ্ত পদচারণা। প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়ে অস্থিরতা, সংশয়, নাগরিক ধ্বস্ত চেতনা, নৈরাশ্য, হতাশা, অবক্ষয়, নাস্তিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি, দেশজ সংস্কৃতির অস্বীকার, মনোবিকলনের অনুসন্ধান আচ্ছন্ন করে রেখেছিল বাংলা সাহিত্যকে। জীবনের এই অস্থির সমুদ্র সফেনের মাঝে বিভূতিভূষণ সন্ধান দিলেন সেই দারুচিনির দ্বীপের, যেখানে হাল ভেঙে দিশা হারানো নাবিক দুদণ্ড শান্তি পেতে পারেন। তাঁর রচনায় কোথাও বা গ্রাম্য প্রকৃতির সহজ সরল নিবিড় মমতা ঘেরা আলিঙ্গন, কোথাও আবার অরণ্য প্রদেশের গহন গভীরে রহস্য রসাতুর ভয়াল রূপ। বালকের অপার বিস্ময়ের সঙ্গে শিল্পীর প্রগাঢ় প্রজ্ঞাদৃষ্টি মিশেছে তার উপন্যাসের মধ্যে। এই দিয়েই নির্মিত বিভূতিভূষণের কথন বিশ্ব। তবে সুখ দুঃখ সঞ্জাত মৃত্তিকা লালিত মানব জীবনী ছিল তার অন্বিষ্ট। প্রকৃতিবেষ্টিত এই মানব জীবনী ফটোগ্রাফিক ফ্রেমে ধরা পড়েছে তার উপন্যাসে। তার উপন্যাস পরিক্রমার মধ্য দিয়ে এক ভিন্ন বিভূতিভূষণের সন্ধান পাব আমরা আজকের আলোচনায়। আমাদের আজকের অতিথি বক্তা কবি সুকান্ত মহাবিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় ডক্টর অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় মহাশয়। অক্ষরেখা, কোরক, রবীন্দ্র ভাবনা, গল্পমেলার মতো পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর একাধিক প্রবন্ধ। সুনীল গাঙ্গুলির ঐতিহাসিক উপন্যাস বিষয়ে তাঁর দীর্ঘ গবেষণা। গ্রন্থটির নাম সুনীলের উপন্যাস আখ্যানে ইতিহাস। এছাড়াও যৌথভাবে সম্পাদনা করেছেন
প্রেমেন্দ্র মিত্রের স্মৃতিকথা ও অন্যান্য গ্রন্থটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগের অর্থানুকূল্যে পশ্চিমবঙ্গের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে চর্চা নিয়ে তিনি গবেষণা প্রকল্পে কাজ করেছেন। এহেন সাহিত্যপ্রেমী গ্রন্থানুরাগী অধ্যাপকের থেকে আজ আমরা জেনে নেব এক অনন্য বিভূতিভূষণ সম্পর্কে তার গভীর অনুভব ও বোধের কথা। সিঙ্গুর সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে যে বক্তৃতামালার আয়োজন করা হয়েছে, সেখানে আমাকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই কলেজ কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমার আজকের বক্তব্যের বিষয় হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ভিন্ন পথের একক গান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাস দিয়ে বাংলার উপন্যাস ক্ষেত্রে তার আবির্ভাব। প্রবাসী পত্রিকায় প্রকাশিত তার প্রথম গল্প উপেক্ষিতা থেকেই আমরা তার স্বকীয়তা দেখতে পাই। পরবর্তীকালে যা তার সিগনেচার হয়ে ওঠে, সেই প্রকৃতি প্রেম, অধ্যাত্ম চেতনা, মানব প্রেম, প্রথম গল্প থেকেই এগুলো উপস্থিত ছিল। পথের পাঁচালী গ্রন্থাগারে প্রকাশিত হয় 1929 সালে। তার আগে থেকেই যখন বিচিত্রা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল, তখন বাংলা সাহিত্য ক্ষেত্রে কল্লোলের কোলাহল স্থিমিত হয়ে যায়নি। সেখানে পথের পাঁচালীতে যেখানে মার্ক্সের সাম্যবাদ বা ফ্রয়েডের মনোবিকলনের জটিল তত্ত্ব নেই, তা সত্ত্বেও কি অসম্ভব পাঠকপ্রিয়তা পেয়েছিল পথের পাঁচালী। পথের পাঁচালী তো একেবারেই গ্রাম বাংলার নিতান্ত সাধারণ নিম্ন মধ্যবিত্তের দিনযাপনের পাঁচালী। এমন পাঠকের সন্ধানও পাওয়া যায় যারা তখন বলেছিলেন, পথের পাঁচালী যদি বন্ধ হয়ে যায়, বিচিত্রা পত্রিকাও বন্ধ করে দেব। অথচ প্রবাসী পত্রিকায় যখন এই লেখা পাঠানো হয়েছিল, 6 মাস পড়ে থাকার পর অমনোনীত হয়ে ফেরত এসেছিল। রবীন্দ্রনাথ পর্যন্ত এই দেশি আখ্যানে যথার্থ গল্পের স্বাদ পেয়েছিলেন। চেনা বাংলার পল্লীকে অজানা রাস্তায় নতুন করে দেখার কথা বলেছেন এই উপন্যাসে তিনি। পথের পাঁচালী যদি আমরা দেখব দুর্গা অপুর সঙ্গে প্রকৃতির পরিচয় ঘটাচ্ছে, আর অপু সেই প্রকৃতিকে তার ভাবুক মন দিয়ে আবিষ্কার করছে। যেন প্রকৃতির চঞ্চল এবং শান্ত দুই রূপের প্রতীকও কোনো কোনো সময় হয়ে যাচ্ছে এই দুটো চরিত্র। প্রকৃতিও পথের পাঁচালীর অবিচ্ছেদ্য অঙ্গ। প্রসঙ্গত আমাদের ভাবতে অবাক লাগে, এই দুর্গা নাকি প্রথমে পাণ্ডুলিপিতে ছিল না। পথ চলার ভঙ্গিতেই এর আখ্যান এগিয়ে চলেছে, সময়ের সঙ্গে সঙ্গে কাহিনী এগিয়ে চলেছে। পথের পাঁচালী আর তার পরিপূরক উপন্যাস অপরাজিত মধ্য দিয়ে। নিশ্চিন্দপুর গ্রাম, অপুর জন্ম থেকে অপুর হয়ে ওঠা, পথ চলা দিয়ে এই উপন্যাসের কাহিনী। আক্ষরিক অর্থেই যদি দেখি, আমরা দেখব যে পথের পাঁচালী পন্থাকার উপন্যাস। পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি। তোমাদের গ্রামের বাঁশের বনে, ঠ্যাঙাড়ে বিরুরায়ের বটতলায়, কি ধলচিতের খেয়াঘাটের সীমানায়, দিন রাত্রি পার হয়ে, জন্ম মরণ পার হয়ে, মাস বর্ষ মন্বন্তর মহাযুগ পার হয়ে চলে যায়। তোমাদের মর্মর জীবন স্বপ্ন শ্যাওলা ছাতার দলে ভরে আসে। পথ আমার তখনও ফুরোয় না, চলে চলে চলে, এগিয়েই চলে। অনির্বাণ তার বিনাশনে শুধু অনন্তকাল আর অনন্ত আকাশ। এই অনন্তকালের পথ চলার গল্প হয়ে ওঠে পথের পাঁচালী। আর অপরাজিততে পুত্র কাজলের আবার নিশ্চিন্দিপুরে ফিরে আসার মধ্যে নতুন পথ চলার ইঙ্গিত দিয়েই তো পথের পাঁচালী উপন্যাসের শেষ হয়। অথচ পথের পাঁচালী শুধু স্বপ্নের পথ প্রদক্ষিণ নয়, বাস্তবতা আছে বলেই তো আর একটা সময় পথের পাঁচালী উপন্যাসে চলে। বাস্তবতা আছে বলেই তো ইন্দিরা ঠাকুরানীর মৃত্যুতে একটা কালের অবসান হয়। হরিহরের অভাবের উত্তরাধিকার, অলীক স্বপ্ন দেখতে দেখতে বড় হয়ে ওঠা অপুকে নির্মাণ করেছেন বাস্তবের পটে, যার সঙ্গে মিশে আছে জীবন আর বিশ্বজগতের প্রতি গভীর অনুভব। নিশ্চিন্দপুরের জগৎ ছেড়ে কাশী,
কলকাতা মনসাপতার জগতে অপু পা রেখে অপুর বেড়ে ওঠা হয়ে ওঠার সঙ্গে সঙ্গে আসে আরও অনেক স্থান, যেখানে গ্রাম থেকে মহানগর, বাংলা থেকে বহির্বাংলা, স্থানপথ বদলে বদলে গেছে কতভাবেই। কিন্তু এর মধ্যে অপু তার হয়ে ওঠার মধ্যেও লালন করে তার শৈশবকে, তার কৈশোরকে। তাই অনেকে প্রশ্ন করেন, কলকাতা পর্বে কলেজ শিক্ষার্থী অপুর জীবনে ভারতবর্ষের যে এক যুগ সন্ধিক্ষণ, প্রথম বিশ্বযুদ্ধ, অসহযোগ আন্দোলন, এই যে ঘটনা পরম্পরা, তার কি অভিঘাত কোনো কিছুই তার জীবনে পড়ে না? এসব কারণে অনেকেই অন্তত পথের পাঁচালীর পরবর্তী পাঠ অপরাজিতকে মনে করেন অপরিণত, অগভীর, অবিকশিত উপন্যাস। কিন্তু বিভূতিভূষণ তো এরকমই লিখতে চেয়েছিলেন। তার পরবর্তী উপন্যাস দৃষ্টিপ্রদীপেও যদি পাই, সেখানে দেখতে পাই জিতুকে। তার আছে দিব্য দৃষ্টির প্রদীপ, সেই প্রদীপের আলোয় তার চোখে ভেসে ওঠে অতীত বা ভবিষ্যতের কোনো ঘটনা। এর সঙ্গে আছে তার মহাজীবন সম্পর্কে অলৌকিক এক অনুভব। কিন্তু জিতুর ভবঘুরে মনের চেয়ে তার যে সংসারী মন, এই সংসারী মনই দেখি বেশি সক্রিয়। অপুর সঙ্গে তার প্রাথমিক মিল থাকলেও এখানেই দুজনে দুই বিপরীত মেরুর মানুষ হয়ে যান। তার সাংসারিক জীবনের টানাপোড়েনের সঙ্গে দিব্য দর্শন আর জীবন দর্শনের যথাযথ মেলবন্ধন হয় না বলেই হয়তো উপন্যাস হিসেবে পুরোপুরি সফল হলো না দৃষ্টিপ্রদীপ। কিন্তু প্রকৃতি, আধ্যাত্মিকতা আর মানুষ সম্পর্কে লেখকের যে ভাবনা, নিজস্বতা, তা এই উপন্যাসেও আমরা দেখতে পাই। বাংলা উপন্যাসে তার মতো প্রকৃতিকে কেউ ব্যবহার করেননি। তার সবচেয়ে বড় প্রমাণ আরণ্যক। এই আরণ্যক উপন্যাস ডায়েরি বা স্মৃতিকথা নয়, তিনি বলছেনই এটা ভ্রমণ বৃত্তান্ত বা ডায়েরি নয়, এটা উপন্যাস, কল্পনালোকের বিবরণ। স্মৃতির রেখাতে আমরা দেখতে পাই 1924 থেকে 28 এই সময় পর্বের তার জীবনের অনেক ঘটনার সঙ্গে কোথাও আরণ্যকের ঘটনা মিশে যায়, মিলে যায়। তবু এ তার কল্পনালোকের বিবরণ। সেই কারণেই আমরা দেখতে পাই যে বিভিন্ন স্থানের স্মৃতি তিনি এক জায়গায় করেছেন ফুলকিয়া বহার বা লবডুলিয়া বহারের মধ্য দিয়ে। এই উপন্যাসে আসলে দেখব দুটো অভিমুখ। একটা অভিমুখে সত্যচরণ প্রকৃতিকে আবিষ্কার করে, আর একটা অভিমুখ যদি আমরা দেখি, সেটা একেবারেই বন কেটে বসত গড়ার গল্প, যেখানে সত্যচরণ নিজেই সেই দায়িত্ব নিয়ে এসেছে। সে কারণে নিজেকে সে অপরাধী ভাবে যে এই বসানোর ফলে ধ্বংস হচ্ছে ফুলকিয়া বহার, লবডুলিয়া, নাড়াবহার, সবশেষে সরস্বতী কুণ্ডী। এ যেন তার জীবন আর জীবিকার দ্বন্দ্ব। এ যেন সেই গল্প, সুপারি কিলার তার চুক্তি অনুযায়ী যাকে খুন করতে এসেছিল তারই প্রেমে পড়ে যাচ্ছে। এখানে প্রকৃতি পুরোপুরি পুরোভূমিতে আছে। তাই আমরা দেখতে পাই সত্যচরণের এই প্রকৃতি প্রেম এটা হয়েই আছে। সত্যচরণ যখন প্রথম আসে, যেদিন সে ভাবছে কত তাড়াতাড়ি আমি কলকাতায় ফেরত যেতে পারি, সেদিনই সে প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ হচ্ছে। অর্থাৎ আমারও পড়ানো যেমনও করেছি তেমনই হোক সে, আর আমারও পড়ানো যাহা চায় তুমি তাই গো তুমি তাই। এই দুয়ের মধ্যবর্তী যে সময়টুকু দরকার ছিল, সত্যচরণ কিন্তু সেটা পাচ্ছি না তার মধ্যে। সে প্রকৃতি মুগ্ধতা নিয়েই আরণ্যক উপন্যাসে হাজির, কিন্তু সেই প্রকৃতিকে তাকে বিনষ্ট করতে হচ্ছে। সত্যচরণ এই প্রকৃতির সুন্দর রূপই যে শুধু দেখছে তা নয়, প্রকৃতির ভয়ঙ্কর রূপকেও সে যে উপলব্ধি করতে পারছে, তার ছবিও বারবার এসেছে। রহস্যময় প্রকৃতির বিরাটত্বের ভয়াল, গা ছমছম করা সৌন্দর্যের দিকটা এসেছে, ভয়ঙ্কর সুন্দরের ছবি দেখেছে, ছবি সেখানে এসেছে। কিন্তু তার পাশাপাশি এখানে এসেছে মানুষের গল্প, যেটা আরণ্যক উপন্যাসের আর এক অভিমুখ। কত ধরনের মানুষ দেখিয়াছিলাম, নিচুতলার মানুষের কাহিনী। কেউ বৃত্তির সন্ধানে সেখানে এসেছে, কেউ প্রজা হিসেবেই সেখানে এসেছে, কেউ অন্যভাবে সেখানে এসেছে। রাজুপাড়ে, বটুকনাথ, মঞ্চি, কুন্তা, নাটুয়া বালক ধাতুরিয়া, প্রকৃতিপ্রেমিক যুগল প্রসাদ, সরল মহাজন ধাওতাল সাহু, কবি বেঙ্কটেশ্বর প্রসাদ, ভানুমতি বা দবরূপান্না, কত ধরনের মানুষের সাথে পরিচয় হয়েছিল
সত্যচরণের। আরণ্যক এই মানুষ এবং প্রকৃতিকে দেখার এক অভিনব কথাবৃত্ত। অনেক ক্ষেত্রেই মনে হতে পারে তার এই দেখা হয়তো অনেকটা উপরতল থেকে দেখা। এই মানুষদের সঙ্গে সে পুরোপুরি মিশতে পারে না। কোথাও একটা স্বপ্নের মতো তার মনে হয় বলেই তার মনে হয় যে এখানে যদি থাকিতে পারিতাম, ভানুমতিকে যদি বিবাহ করিতে পারিতাম। কিন্তু তিনিও জানেন যে বাস্তব আর রোমান্টিকতার কোথায় পার্থক্য। তাই এই গল্প শুরুই হয়েছে অতীতচারিতায়। কলকাতায় বসে 15-16 বছর পর তিনি তার দ্বৈধতার গল্প বলেন, যে দ্বৈধতা একদিকে প্রকৃতি বিনাশের গল্প আর একদিকে প্রকৃতি প্রেমের গল্প। এই দুই প্রকৃতি এবং মানুষের সম্পর্ক নিয়ে বাংলা সাহিত্যে আরণ্যক এক অভিনব কথাবৃত্ত, এই কথাটা বলা যেতেই পারে। আমরা বিভূতিভূষণের যে পথ চলার কথা বলছিলাম, সেখানে বিভূতিভূষণকেও হয়তো মাঝে মাঝে উপলব্ধি করতে হয়েছে এই পথে তিনি একা। বিশেষ করে কল্লোল এবং দুই বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন তার তুলনা প্রতিতুলনা এসে যায়, তখন বিভূতিভূষণও হয়তো কোথাও কোথাও এটা ভাবতেন। আমরা সাগরময় ঘোষের হীরের নাকছাবিতে যদি দেখি, সেখানে দেখব যে তারাশঙ্করের একটা অনুযোগ ছিল, দেখো বিভূতি, তুমি কিন্তু একটা বড় ভুল করছো, তুমি কিন্তু তোমার গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে পারছো না। তারাশঙ্করের অনুযোগ ছিল আমাদের সমাজে কত পরিবর্তন হয়ে যাচ্ছে, দাঙ্গা, মন্বন্তর, অত বড় এক যুদ্ধের আঁচ তো আমাদেরকেও কম লাগেনি, যার ফলে রাতারাতি সমাজের চেহারাটা পাল্টে গেছে, জীবনের মূল্যবোধ বদলে গেছে। বিভূতিভূষণ কি তা বুঝতে পারছেন না? যে বিশ্বাস নিয়ে তারা বড় হয়ে উঠেছেন, সে বিশ্বাসে কিভাবে ভাঙন ধরছে, মৃত্যু ঘটছে, সে তো বিভূতিভূষণ তার চারপাশেই দেখতে পাচ্ছেন। তারাশঙ্করের মনে হয়েছিল বিভূতিভূষণের কি উচিত নয় তার সাহিত্যে এসব তুলে ধরা? তোমার সাহিত্যে তুমি এখনো সেই গ্রাম আর নদী, সাঁই বাবলার জঙ্গল আর অরণ্য এই নিয়েই পড়ে আছো। এর থেকে তো তোমার বৃহত্তর পটভূমিকায় বেরিয়ে আসতেই হবে। বিভূতিভূষণ তারাশঙ্করের যুক্তি মানতে পারেননি। তিনি বলেছিলেন, আমি তো কোনো বড় ঘটনায় বিশ্বাসী নয়। দৈনন্দিন ছোটোখাটো সুখ দুঃখের মধ্য দিয়ে জীবনধারা যে ক্ষুদ্র গ্রাম্য নদীর মতো মন্থর বেগে অথচ পরিপূর্ণ বিশ্বাসের ও আনন্দের সঙ্গে চলেছে, আসল জিনিস তো সেখানেই। আমি আমার গ্রামের চারপাশের প্রকৃতি আর মানুষদের মধ্যে এই জীবনটাই দেখি, বুঝি। আমার কথা তাদের নেই। কোনো কৃত্রিম প্লট সাজানো, প্যাঁচ কষা, কৃত্রিম সিচুয়েশন তৈরি করা আমি জানি না। এখানেই বিভূতিভূষণ, এখানেই তিনি অন্যদের থেকে আলাদা। তবু বিভূতিভূষণেরও কোথাও একটা আক্ষেপ ছিল, সেই জন্যই বোধহয় আমার কিছু হলো না। আহত বিভূতিভূষণ কবিশেখর কালিদাস রায়ের কাছে গিয়ে এসে জানতে চাইলেন, তাহলে তার পথটা কি ভুল পথ? তিনি কি ভুল পথেই চলেছেন? তার লেখা কি একদিন সময়ের সঙ্গে সঙ্গে মুছে যাবে? অসাধারণ উত্তর দিয়েছিলেন কবিশেখর কালিদাস রায়। বলেছিলেন, শোনো বিভূতিভূষণ, দেবী সরস্বতীকে তারাশঙ্কর গা ভরা সোনার গয়না দিয়ে যতই সাজাক, তুমি দেবীর নাকের নাকছাবিতে যে হিরে বসিয়েছ, তা দেবীর সারা অঙ্গের গয়নার জৌলুসকে ছাপিয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। তুমি যে পথে চলেছ সেইটিই ঠিক পথ, সেইটিই তোমার ধর্ম, কখনো ধর্মচ্যুত হয় না। আমরা কালিদাস রায়ের কথা তুলে তারাশঙ্করের তুলনায় বিভূতিভূষণ শ্রেষ্ঠ কিনা এই বিচারে যাচ্ছি না। অনেকের তো এটা মনেই হতে পারে রবীন্দ্র অনুসারী সৌন্দর্যবাদী কবি কালিদাস রায়ের পক্ষপাত তার কবি স্বভাবের জন্যই রূঢ় বাস্তবের কথাকার তারাশঙ্করের উপর না থেকে সহজ সুন্দর আর আনন্দের লেখক বিভূতিভূষণের ওপরই থাকবে। কিন্তু আমাদের কাছে কবিশেখরের যে কথাটা প্রয়োজনীয় তা হলো বিভূতিভূষণের পথ আলাদা। সে পথে তিনি একক, তার স্বাভাবিক জীবনের কথা তুলে ধরার মতো। কেউ কেউ এর মধ্যে শরৎচন্দ্রকে খুঁজে পেতে চান, কিন্তু এ একেবারেই বহিরঙ্গের তুলনা। অন্তরঙ্গে স্বতন্ত্র পথিক বিভূতিভূষণের কোনো পূর্বসূরি বা উত্তরসূরি নেই। কালিদাস রায়ের এই পর্যবেক্ষণও যথার্থ। তিনি যে পথে চলেছেন সেটাই তার পথ, সেটাই তার ধর্ম। যেখানে তিনি কিছুটা নিজের পথ থেকে সরে আসতে চেয়েছেন, সেখানেই তিনি সফল হননি, এটা আমরা বলতে পারি। যেমন বিপিনের সংসার, দুই বাড়ি, অথৈ জল বা দম্পতি উপন্যাসে যদি দেখি, বিপিনের সংসারে বিপিন মানি
আর অন্যদিকে বিপিনের বাবা বিনোদের সঙ্গে কামিনীর যে সম্পর্ক তা বৈধ নয়। বিপিন মানি শান্তিকে নিয়ে তিনি একটা ত্রিকোণ প্রেমের সরল উপস্থাপনও সেখানে করেছেন, কিন্তু এই উপন্যাসে তিনি সেভাবে সফল হতে পারলেন না। তার কারণ এটা তার চেনা মাঠ নয়। মঙ্গলময়ী নারীর ছবি এখানে শেষ পর্যন্ত তিনি এনেছেন। দুই বাড়িতেও তিনি দেখিয়েছেন গরিব নিধিরামের সঙ্গে ধনীকন্যা মঞ্জুর প্রেম। স্বপ্নের মতো ক্ষণপ্রেমের গল্প কার্যকারণের সবল ভূমিতে প্রতিষ্ঠিত করতে তিনি পারেননি। অথৈ জল উপন্যাসেও তিনি বেছে নিয়েছেন বিবাহিত নীতিবাদী নায়কের জীবনে মুজর জীবনী পান্নার অবৈধ প্রেমের অনুপ্রবেশ। দম্পতি উপন্যাসেও আমরা দেখি গদাধর তার চেনা দাম্পত্য ছেড়ে, স্ত্রী অনঙ্গমোহনকে ছেড়ে অভিনেত্রী শোভারানীর প্রেমে পাগল হয়ে যায়। অবৈধ প্রেম আর নষ্ট দাম্পত্যের গল্প। এখানে বিভূতিভূষণ সফল হননি ঠিকই, কিন্তু এটাও ঠিক এই ব্যর্থতাতেও তার স্বকীয়তা ধরা পড়ে। কারণ এই পরকীয়া উপস্থাপনটাও তিনি করেছেন তার মতো করে, সরল সহজ স্বাভাবিক জীবন চর্যার ভঙ্গি হিসেবেই। জটিল মনস্তাত্ত্বিক উপস্থাপনের রাস্তায় তিনি হাঁটেননি। তাতে হয়তো তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি তার পথেই হেঁটেছেন। আমরা তার এরকম দু একটা উপন্যাসের কথা ভাবতে পারি, যে উপন্যাসগুলো সেই অর্থে হয়তো সফল উপন্যাস বলা চলে না। যেমন আদর্শ হিন্দু হোটেল, সে তো ইচ্ছে পূরণের গল্প। সৎ মানুষ হাজারী চক্রবর্তী কিভাবে হাজার অপমান দুর্নাম সহ্য করেও একদিন রাঁধুনি থেকে হোটেলের মালিক হয়ে উঠল। 150 টাকা মাইনেতে রেলওয়ে হোটেলের তদারকির ভার নিয়ে বোম্বে চলল। তার জীবনে কোনো সৌভাগ্যই আর বাকি থাকলো না। গভীর নয়, কিন্তু সাধারণ মানুষের প্রতি ভালোবাসা আর পোয়েটিক জাস্টিস নিয়ে লেখকের নিজস্ব পরিমণ্ডলের আখ্যান আদর্শ হিন্দু হোটেল। সফলতা বা ব্যর্থতা নিশ্চয়ই একজন ঔপন্যাসিকের জীবনের একটা বড় দিক, কিন্তু সেখানেও কিন্তু বিভূতিভূষণ স্বধর্মচ্যুত হননি। আমরা যদি দেখি অনুবর্তন উপন্যাস, শিক্ষক সমাজকে নিয়ে যে উপন্যাস তিনি লিখেছেন তা হয়তো কতকগুলো বিচ্ছিন্ন ছবির সমাহার, কিন্তু সেখানে বিভূতিভূষণ একদিকে যেমন নারায়ণবাবু রামেন্দ্রবাবুর মতো শিক্ষককেও দেখিয়েছেন, উল্টো দিকে কিন্তু তিনি শিক্ষক জীবনের অনেক খারাপ দিক সেগুলোকেও কিন্তু তিনি আঁকতে পিছপা হননি। তারা ফাঁকি দিচ্ছে, ছাত্রদের টিফিন থেকে পয়সা সরাচ্ছে, কিভাবে ছুটি আদায় করছে, সেই ছবিগুলোকেও তিনি আঁকতে পিছপা হননি। যদিও অনুবর্তন সম্পর্কে বলা যায় তার লেখনীর গুণেই এটা সুখপাঠ্য, কিন্তু এই উপন্যাসেও তিনি হয়তো পুরোপুরি সফল হতে পারেননি। বা যুদ্ধের সময় জাপানি বোমার ভয়ে কলকাতার একটা ছবি, সেখানেও আমরা তার মতো করে বাস্তবতাকে হাজির করার একটা দিক সেখানে দেখতে পাই। বরঞ্চ আমরা যদি কেদার রাজা উপন্যাসে আসি, সেখানে দেখব বিভূতিভূষণের স্বভাব ধর্মের পরিচয় আমরা সেখানে পাচ্ছি। কেদারের মধ্যে আমরা পুঁইমাচার সহায় হরিকে খুঁজে পাই। প্রসঙ্গত পুঁইমাচা পথের পাঁচালীর ঠিক আগেই লেখা গল্প, যার মধ্যে সুকুমার সেন পথের পাঁচালীর বীজ দেখেছিলেন বলা যেতে পারে। সহায় হরি, অন্নপূর্ণা বা খেন্তি চরিত্রের মধ্য দিয়ে আমরা পরবর্তীকালে হরিহর, সর্বজয়া বা দুর্গার আদলটিকে খুঁজে পাই। সেই পুঁইমাচা সহায় হরিকে কিন্তু আমরা কেদারের মধ্যেও কিছুটা হলে পাই। ভবঘুরে গোপেশ্বর, সে আমাদেরকে পথের পাঁচালীর অপু বা দৃষ্টিপ্রদীপের জিতুকে মনে করিয়ে দিতে পারে। নারী পাচারের মতো জটিল সমস্যাকেও তিনি উপন্যাসে এনেছেন, কিন্তু তার সমাধান খুব সরল। স্বপ্ন দর্শনে যার সমাধানের চাবিকাঠি থাকে, তার আখ্যান তো স্বপ্নের মতো হবেই। সৃষ্টির পথে অন্যরকম আরেকটি রচনা হচ্ছে দেবচান। একটা তথ্য, লেখক 1928 থেকে 1944 এই 16 বছরে টানা 4 বার বইটির কথা ভেবেছিলেন, আর 12 বছর ধরে এই বইটি তিনি লিখেছিলেন। পরলোকের যান বা পথ এবং তার বৈচিত্র্য নিয়েই লেখা দেবচান উপন্যাস। এ এক অন্য পথ, অন্য পথের পাঁচালী। পরলোকের কাহিনীর বিষয়, কিন্তু পার্থিব জগতের সুখ দুঃখ হাসি কান্না এটাই এর উপযোগ্য। যতীন আর পুষ্প পরলোকে যে তৃতীয় স্তরে থাকে, তা যতীনের মতে পৃথিবীর মতোই।
এখানে পরলোকের বিভিন্ন স্তরের উল্লেখ আছে, এখানে পথভ্রষ্ট দেবতাদের কথা আছে, কিন্তু তারপরও এটা মানুষেরই কাহিনী, পার্থিব জগৎকে একটু ওপর থেকে দেখার কাহিনী। যতীন এবং পুষ্পের প্রেম একদিক থেকে দেখতে গেলে সেও তো পরকীয়া, কিন্তু তা বাল্য প্রেমের সৌন্দর্যে উদ্ভাসিত। দেবযানের জগতে একটা সময় এসে পুষ্প উপলব্ধি করে মানুষই মাটি দিয়ে গড়া দেবতা, দুদিন পরে সত্যিকারের দেবতা হয়ে যাবে। এই মানুষ দেবত্বে উন্নীত হওয়ার স্বপ্ন বিভূতিভূষণ দেখতেন। এই প্রসঙ্গে আমরা বলতে পারি সে কারণেই হয়তো বিভূতিভূষণের গল্পে পুরোপুরি খল চরিত্র আরণ্যকে রাসবিহারী সিং বা ছোটু সিংয়ের মতো খুব দুর্লভ। তাই সুখ দুঃখের গল্প আঁকতে যে পাপ পুণ্যের কথা ভাবতে গেলেও পাপী মানুষের প্রতিও তার সহানুভূতি থাকে। হয়তো কেদার রাজা উপন্যাসে আমরা খলচরিত্রদের সন্ধান পাই, কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষের জয়গানই তিনি গান। তাই ব্যভিচারিণী হলেও যতীনের একটা মন কিন্তু থেকে যায় তার স্ত্রী আশার দিকে। এই মর পৃথিবীর আকর্ষণেই তার পুনর্জন্ম হয়। এক অদ্ভুত বিষয় নিয়ে অসাধারণ উপন্যাস দেবযান। ইছামতি তার একেবারেই শেষ পর্বের উপন্যাস। নদীকেন্দ্রিক জনজীবন ইছামতি উপন্যাসের একদিক দিয়ে দেখতে গেলে বিষয়। এই উপন্যাসটিও কিন্তু তিনি দীর্ঘদিন ধরে লেখার কথা ভেবেছিলেন। আমরা তথ্যের দিকে তাকালে দেখতে পাব 1928 থেকে 1949 দীর্ঘ 21 বছর ধরে তিনি ভেবেছিলেন ইছামতি রচনার কথা। আমরা যদি উপন্যাসের ঘটনাকাল দেখি তাহলে দেখব 19 শতকের দ্বিতীয়ার্ধের একটা সময়কে তিনি বেছে নিয়েছেন। নীলবিদ্রোহের ঠিক প্রাক মুহূর্তে থেকে শুরু করে এই উপন্যাস চলে প্রায় 1880 সাল পর্যন্ত। সেই সময় ইংরেজ সাম্রাজ্যের প্রসার, নীলবিদ্রোহের প্রাথমিক দিকগুলি, রাজনীতি সচেতনতা, সংস্কার আন্দোলন সব কিছুই গুরুত্বপূর্ণ হয়ে আছে ইতিহাসে। যদিও আমাদের এই যে সময় পর্ব তার মধ্যে ইতিহাসের কিছু কালাতিক ক্রম আছে, সুতপা ভট্টাচার্য তার বিভূতিভূষণ নিয়ে আলোচনার বইয়ে সেটা তিনি দেখিয়েওছিলেন। কিন্তু এহ বাচ্চ তিনি তো রাজবৃত্তের ইতিহাস আঁকতে চাননি। ইছামতি ঐতিহাসিক উপন্যাস, কিন্তু ইছামতি এমন একটা ঐতিহাসিক উপন্যাস যেটা ইতিহাসের বা ইতিহাস আশ্রিত উপন্যাসের ধারায় অভিনব। এদিক থেকেও বলা যেতে পারে বিভূতিভূষণ অন্য পথের প্রতীক, ভিন্ন পথের পথিক। কারণ ইছামতিতে যদি আমরা দেখতে পাই তিনি যে লোকবৃত্তের ইতিহাস রচনা করেছেন সেই ইতিহাস আর্থসামাজিক ধারায় পরিবর্তনের ছবি সেখানে আছে। বিভূতিভূষণ সেই ইতিহাসে বড় ইতিহাসের চেয়ে ছোট ইতিহাস বা ব্যক্তিগত ইতিহাসকেই বেশি গুরুত্ব দিতে চেয়েছেন। একেবারেই ওই যে বলেছিলেন সাধারণ মানুষের পাঁচালী, সাধারণ মানুষের সুখ দুঃখের কথা, এটাই তার লেখার উপজীব্য ছিল। তার নিজের কথায় তিনি আগেই বলেছিলেন মহাকাল হবে এই উপন্যাসের পটভূমি, আর সেই পটভূমিতে ইছামতি পাড়ের গ্রাম্য নরনারী হবে নায়ক নায়িকা। সূর্যোদয় ও সূর্যাস্তের শান্ত নিষ্কিঞ্চন ইতিহাস নিয়ে দা ভিঞ্চির শেষ জীবনের মতো গম্ভীর হবে এর আকুতি। অর্থাৎ বৃহত্তর দেশকালের ঘটনার ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ কিভাবে জনজীবনকে প্রভাবিত করে তার ইতিহাস হচ্ছে ইছামতি। তাই এই উপন্যাসে ভবানী ঘোষালের আধ্যাত্মিক ভাবনা, দর্শন, চিন্তা যেমন সত্য, তিলু বিলু নীলুকে নিয়ে তার সংসার জীবন, খোকাকে নিয়ে তার স্বপ্ন যেমন সত্য,
কিন্তু এটাই উপন্যাসের একমাত্র অভিমুখ নয়। নালু পাল কীভাবে বড় ব্যবসায়ী লালমোহন পাল হয়ে উঠল, এও আখ্যানের সমস্যা অর্থে আমি সমস্যা পট যেমন প্রবলেমেটিক্স তেমনি প্রবলেম অর্থে সমস্যা ব্যবহার করছি। খোকার স্ত্রীর হাত ধরে একদিন নিশ্চয়ই পাড়ায় বেড়াতে বেরোবে, এইভাবে ভবানী ঘোষাল যে ভবিষ্যতের নারী মুক্তির স্বপ্ন দেখে, কালের নিয়মে তা যদি সম্ভব হয়, তার সূচনা হয়েছে কিন্তু নিস্তারিণীর বিদ্রোহ দিয়ে। নিস্তারিণীর মতো বিদ্রোহী নারী চরিত্রকেও কিন্তু বিভূতিভূষণ এঁকেছেন তার মতো করে। এও আর এক পথের পাঁচালী। সময়ের যে পথ চলেছে, ইছামতি পেরিয়ে, মহানা পেরিয়ে, রায়মঙ্গল পেরিয়ে, গঙ্গাসাগর পেরিয়ে মহাসমুদ্রের দিকে, সেই মহাকালের পথের পাঁচালী ইছামতি উপন্যাস। বিভূতিভূষণ তার সমগ্র লেখক জীবনে 14টির মতো উপন্যাস লিখেছিলেন। এর সঙ্গে আমরা 4টি কিশোর উপন্যাসের কথা যদি না বলি, তাহলে এ আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। 4টি কিশোর উপন্যাসের দিকে যদি তাকাই, তাহলে দেখব তার মধ্যে একটি, মিসমিদের কবচ, হচ্ছে গোয়েন্দা উপন্যাস। যদিও গোয়েন্দা উপন্যাসের যে রহস্যর জটিলতা, তা মিসমিদের কবচ উপন্যাসে নেই, একেবারেই সাদামাটা এর প্লট। বাকি 3টি উপন্যাসের দিকে যদি তাকাই, তাহলে দেখব এই 3টি উপন্যাসে কিন্তু অ্যাডভেঞ্চারের কাহিনী। একেবারেই তিনি বাঙালি ছেলেদের নায়ক করে অ্যাডভেঞ্চারের গল্প লিখেছিলেন। চাঁদের পাহাড় উপন্যাসে দেখি শঙ্কর সেই সুদূর পূর্ব আফ্রিকা পাড়ি দেয় রেলওয়ে কোম্পানির চাকরি নিয়ে, তার দুঃসাহসিক অভিযানের গল্প চাঁদের পাহাড়, যা আজও কিশোর পাঠক পাঠিকাদের কাছে সমানভাবে জনপ্রিয়। আমরা মরণের ডঙ্কাবাজি উপন্যাসের দিকে যদি তাকাই, দেখব সেখানেও বাঙালির ছেলের দেশ গ্রাম ত্যাগ করে বিদেশে পাড়ি দেওয়ার গল্প। ওষুধের ফার্মের ক্যানভাসার হয়ে সুরেশ বেরিয়ে পড়ে সুদূর সিঙ্গাপুরের উদ্দেশ্যে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে, কারণ মরণের ডঙ্কাবাজি 1940-এ লেখা, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চীন জাপান যুদ্ধের পটভূমিতে লেখা এই উপন্যাসটিও অ্যাডভেঞ্চারের গল্প শোনায় আমাদের। তার আরেকটি কিশোর উপন্যাস হীরামানিক জলে, সেই উপন্যাসের মধ্যেও আমরা দেখি একেবারেই গুপ্তধন উদ্ধারের সন্ধানে জঙ্গলময় দ্বীপে পাড়ি দেয় সুদূর রেঙ্গুন পেরিয়ে সুশীল এবং তার ভাই সনদ। এই কিশোর উপন্যাসগুলোতেও কিন্তু বিভূতিভূষণ বাঙালি কিশোরদের মায়ের কোলে আবদ্ধ না করে বহির্জগতের মধ্যে ছেড়ে দিয়েছেন, তাদেরকে এঁকেছেন বহির্জগতের পটভূমিতে, বৃহত্তর অ্যাডভেঞ্চারের গল্প শুনিয়েছেন তিনি। এদিক থেকেও বিভূতিভূষণ তার বাঙালি কিশোর ছেলেদের চেনা গণ্ডির মধ্যে কিন্তু তার কিশোর উপন্যাসগুলিকে স্থাপন করেননি। আমরা এতক্ষণ অশনি সংকেত ছাড়া প্রায় সবকটি উপন্যাসেরই একটি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। উপন্যাসগুলো আলোচনা করতে গিয়ে এই প্রশ্নগুলোই তাহলে উঠে আসতে পারে, তবে কি তিনি পলায়নবাদী? তার লেখায় কি সত্যি সত্যিই বাস্তব নেই? সে লেখা কি কেবলই একরৈখিক? কিন্তু আমরা লক্ষ্য করে দেখব অভাব, ক্ষুধা, সামাজিক শ্রেণীবিভাগের ছবি, এমনকি শ্রেণী বৈষম্যের ছবিও বিভূতিভূষণের লেখায় খুব সচেতনভাবেই উপস্থিত। আমাদের বিভূতিভূষণকে বিচার করতে হবে বিভূতিভূষণের পথ ধরে। মার্কেজের জাদু বাস্তবতা ইউরোপীয় সমালোচনার চোখ দিয়ে বিচার করতে গেলে চলবে না, কারণ তার লেখায় যে ক্যারিবিয়ান অঞ্চলের বা লাতিন আমেরিকার বাস্তবতা উপস্থিত, সেই বাস্তবতার সঙ্গে ইউরোপের বাস্তবতা মিলবে না। রাজহাঁসের গলা মজুরে লেখা এই বাস্তবতাকে বিচার করতে গেলে আমাদের সেখানেই নামতে হবে। যে কোনো লেখক তার নিজস্ব বিশ্বাস, নিজস্ব জীবন দর্শন নিয়েই গড়ে তুলবেন তার আখ্যান,
তার বিচার করতে গেলে আমাদের এই মাপকাঠিগুলোর কথাও মাথায় রাখতে হবে। বিভূতি স্মৃতিতে সজনীকান্ত দাস একটা ঘটনার কথা উল্লেখ করেছিলেন। বিভূতিভূষণ তখন মৃত্যুশয্যায়, শেষ শয্যায় বিভূতিভূষণ যখন সবাইকার কাছ থেকে বিদায় নিচ্ছেন, এই দৃশ্য দেখে তার স্ত্রী কল্যাণী দেবী অঝরে কাঁদছেন। তখন বিভূতিভূষণ সেই শেষ সময় স্ত্রীকে বলছেন, তবে কি আমার দেবযান লেখা বৃথা হলো? তোমাকে এতদিন কি তাই শেখালাম? তার বিশ্বাস ছিল এ শুধু কেবলমাত্র এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া মাত্র। সবাই অপেক্ষা করে আছে, যারা মারা গেছেন, যারা আছেন তারাও একদিন সেখানে যাবেন। এই বিশ্বাস তার হৃদয়ের গভীরে ছিল। আমাদের তার সাহিত্য আলোচনা করতে গেলে, তার উপন্যাস আলোচনা করতে গেলে এই বিশ্বাসের কথাগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। বিভূতিভূষণ তার লেখা যখন শুরু করেছিলেন, আমরা একেবারেই শুরুর দিকে যেটার ইঙ্গিত মাত্র দিয়েছিলাম, তখন কল্লোলের কোলাহল স্থিমিত হয়ে যায়নি। তার ফলে সাহিত্যে এক পরিবর্তনের হাওয়া দেখা যাচ্ছে। মার্ক্সের প্রভাব, ফ্রয়েডীয় চেতনার প্রভাব কল্লোলের লেখকদের এবং সেই সময়ের লেখকদের লেখায় একটা বিরাট ভূমিকা নিয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে 20 শতকের শুরুতেই যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ একান্নবর্তী পরিবারগুলো ভেঙে যাচ্ছে, মানুষের মূল্যবোধগুলো আহত হচ্ছে, সামাজিক বিশ্বাসের জায়গাগুলো ভেঙে যাচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে মানুষের দারিদ্র্য বেড়ে যাচ্ছে, অভাব অনটনের মধ্য থেকে মানুষ তার বিশ্বাস মূল্যবোধ হারাচ্ছে, সকলেই আর চোখে সকলকে দেখার সময় তখন চলে এসেছে বললেই চলে। এর মধ্যে 30-এর দশকের মধ্যবিত্ত মানুষ বেশি রকমভাবে বিপন্ন হচ্ছে। ঈশ্বর সম্পর্কে, প্রথাগত ধর্ম সম্পর্কে এক ধরনের অবিশ্বাস কাজ করছে। ভারতীয় সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট বিচার করলে দেখা যাবে সে বড় সুখের সময় নয়। এই সময়ে দাঁড়িয়ে কল্লোলের লেখকদের বা অন্য দুই বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে আমরা যে রূঢ় বাস্তবতার ছবি দেখি, বিভূতিভূষণে কি সেই ছবি দেখি না কেন? এই প্রশ্ন বোধ হয় খুব সঙ্গত হবে না। তারাশঙ্কর বা মানিকে আমরা যে আদিম জৈব প্রবৃত্তির ছবি দেখি, সেই ছবি কেন বিভূতিভূষণে নেই? এই প্রশ্নই তো বিস্ময়কর। নীরেন দুর্গার কাহিনী নিয়ে কেন তার পূর্বসূরি শরৎচন্দ্রের মতো অরক্ষণীয়া হলো না? পরিণীতার শরৎচন্দ্রের মতো দেবযানের পরকীয়া নিয়ে চরিত্রহীন কেন লেখা হলো না? বা অপর্ণা আর অপুর দাম্পত্য নিয়ে স্বামীর শরৎচন্দ্রকে আমরা কেন পেলাম না? এটা তো প্রশ্ন হতে পারে না। অপুর হয়ে ওঠার সঙ্গে শ্রীকান্তর হয়ে ওঠা বা তারাশঙ্করের ধাত্রীদেবতার শিবনাথের হয়ে ওঠাকে আমরা মেলাবো কী করে? সবকটিতেই শুধুমাত্র আত্মজীবনীমূলক উপন্যাস, বাইরের এই আদলটুকু ছাড়া। মালতী বা জিতুর সম্পর্ক নিয়ে আমরা যদি রায় কমল বা কমললতার গল্প খুঁজতে যাই, সেটা তো আমাদেরই ব্যর্থতা। কেদার রাজার গল্পে দুকালের দ্বন্দ্ব শুনতে নিশ্চয়ই আমরা পাবো না। আমরা বিভূতিভূষণকে খুঁজতে যাব বিভূতিভূষণেরই পথ ধরে। আমরা বিভূতিভূষণের কথাতেই ফিরে যাই। তিনি বলেছিলেন যে তিনি কোনো বড় ঘটনায় বিশ্বাসী নয়। তিনি প্রতিদিনকার জীবনের সুখ দুঃখ, ক্ষুদ্র গ্রাম্য জীবন, যে জীবন অনন্তকাল ধরে প্রবাহিত হয়ে যাচ্ছে, ইছামতি লেখার আগে তার যে ভূমিকার কথা সেটুকু আমরা ভাবতে পারি, সেখানে একেবারেই বড় ইতিহাসের কথা তিনি বলেননি। বৃহত্তর কোনো ঘটনা তার ইতিহাসের অবলম্বন হয়নি। একেবারেই সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের সুখ দুঃখময় জীবন। তার মনে হয়েছিল এই পরিপূর্ণ বিশ্বাস এবং আনন্দের সঙ্গে যে জীবন চলেছে, আসল জিনিসটা এখানেই লুকিয়ে আছে। আমরা একেবারেই রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞা দেয়া যে কবিতার কথা আমরা বলি, সহস্র বিস্মৃতির আসি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটিও সুজল, এগুলোকেই যেন বিভূতিভূষণ সঞ্চয় করেছিলেন ছোট আকারে তার ছোট গল্পে আর বড় আকারে তার
উপন্যাসে। তাদেরকে নিয়েই তার কথা লিখেছিলেন। তিনি তো বলেছিলেন তার দৈনন্দিন জীবন, তার চোখে দেখা জীবনকেই তিনি তুলে ধরেছেন। আমরা যদি বিভূতিভূষণের স্মৃতিকথা ডায়েরিগুলো পড়ি তাহলে দেখব যে তার উপন্যাসের চরিত্রগুলোর সঙ্গে কত রকমভাবেই মিশে আছেন বিভূতিভূষণের চরিত্ররা। অপু, জিতু, সত্যচরণ, কেদার, তার মধ্যে আমরা বিভূতিভূষণকে বারবার খুঁজে পাব। এবং তিনি কি সমাজের ছবি আঁকেননি? তিনিও সমাজের ছবি এঁকেছেন, তার মতো করে সমাজের ছবি এঁকেছেন। আমরা যদি তার উপন্যাসগুলোর দিকে তাকাই, আমরা যদি তার উপন্যাসগুলোর সঙ্গে আমরা যদি বিষয় আর চরিত্রগুলোকে ধরে ধরে আলোচনা করি তাহলে দেখব বিষয়গুলি কি চেনা জগৎ থেকে উঠে আসেনি? চরিত্রগুলি কি আমাদের চারপাশের জগতের নয়? তাহলে তারা কোথায় আলাদা হয়ে গেছে? ওই রবীন্দ্রনাথের কথা কি আমরা স্মরণ করতে পারি? এমন অনেক কিছু তিনি দেখিয়েছেন যা আগে দেখা হয়নি। চেনা বাংলার, পল্লী বাংলার ছবিকে অজানা রাস্তায় নতুন করে দেখিয়েছেন বিভূতিভূষণ। তার সমাজ সচেতনতার ছবি যদি আঁকতে চায় তাহলে দেখব তিনি সমাজকে শুধুই রূঢ় বাস্তবতার যে দৃষ্টিকোণ সেখান থেকে দেখতে চাননি। তিনি সমাজকে দেখেছেন তার রহস্যময় যে দৃষ্টিকোণ ছিল, তার গভীর দর্শন ভাবনার যে অনুভব ছিল, তার আধ্যাত্মিকতার যে উপলব্ধি ছিল, সেগুলোও তার দেখার মধ্য দিয়ে মিলেমিশে গেছে। আর তথাকথিত আধুনিক বা নির্মম সামাজিক তিনি যে কতটা হতে পারেন তার ছবি আছে অশনি সংকেত উপন্যাসে। এই গল্প তো শুধু গঙ্গাচরণের জীবনচর্যার ছবি নয়, 1350-এর মন্বন্তরের বাস্তব ছবি এঁকেছেন কথাকার। আমার সোনার দেশে কিভাবে মন্বন্তর নামে, সুখের সংসারে কিভাবে অসুখ নামে, মানুষ কিভাবে মূল্যবোধ হারাতে বাধ্য হয় তার ছবি এঁকেছেন তিনি। কত নির্মম নিরাসক্তভাবে তিনি মতিমিছুলের অনাহারে মৃত্যুর বর্ণনা দেন। মানুষ কিভাবে ছিনিয়ে খেতে চায়, মানুষ কখন নারীত্ব বিসর্জন দিতে বাধ্য হয়, না খেতে পেয়ে মারা যায়, তার চলচ্চিত্র এঁকেছেন তিনি অশনি সংকেতে। সেখানে দেখা যাচ্ছে অনঙ্গবাবু বলছে, না খেয়ে মানুষ তাহলে মরতে পারে? এটা তো এতদিন গল্প কাহিনীতে শোনা যেত, আজ তা সম্ভবের গণ্ডির মধ্যে এসে পৌঁছে গেল। আমরা বিভূতিভূষণের বাস্তবকে ফুটিয়ে তোলা, রূঢ় বাস্তবতাকে প্রকাশ করার দিক থেকে দিয়েও কিন্তু এই মন্তব্যটাকে বিচার করতে পারি। এতদিন বিভূতিভূষণ যেন বাইরে থেকে, একটু দূর থেকে এই রূঢ় বাস্তবতার ছবি আঁকছিলেন, অশনি সংকেত উপন্যাসে সরাসরি এই ছবি তিনি এঁকেছেন। মতিমিছুনের মৃতদেহ, সৎকারের অভাবে যে মৃতদেহ, মূর্তিমান বিপদের সংকেত স্বরূপ ওর মৃতদেহটা পড়ে রয়েছে আম গাছটার তলায়, অনাহারে প্রথম মৃত্যুর অশনি সংকেত, এর ছবি তিনি এঁকেছেন। অনাহারের তাড়নাতে কাপালি বউ কিভাবে তার সতীত্ব বিসর্জন দিচ্ছে, ক্ষুধা কিভাবে বড় হয়ে উঠছে। এ কি আদিম জৈব প্রবৃত্তির ছবি নয়, যেখানে তার সতীত্ব বিসর্জন দিয়ে তার কথা নরক গিয়েও যাতে দুটো খেতে পায়? এ কি রূঢ় বাস্তবতার ছবি নয়? তার ছবি কিন্তু বিভূতিভূষণ অশনি সংকেত উপন্যাসে তুলে ধরেছেন। আমরা বিভূতিভূষণের এই সাধারণ মানুষ, সাধারণ ঘটনাকে বেছে নিয়ে গল্প বলার যে প্রবণতা, সেটাকে বিচার করার জন্যে তারই একটি ছোট গল্পের শরণাপন্ন হই। গল্পটার নাম তুচ্ছ। আমাদের অনেকেরই এই গল্পটা পড়া, যেখানে দেখা যাচ্ছে খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া একটি মেয়ে, যার শৈশবও তখনও পুরোপুরি বিদায় নেয়নি, সেরকম একটি মেয়ে আবার যখন তার বাপের বাড়িতে এসেছে, বড়লোক কথকের বাড়িতে যখন বেড়াতে এসেছে, তখন দেখা যাচ্ছে তার সঙ্গে দু একটা কথাবার্তা বলার পর বাড়ির মেয়েরা তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তাতেও মেয়েটির কোনো দুঃখ নেই, সে তার নিজের মনেই সব কিছু দেখতে শুরু করে। তারপর কথক যখন তার চানের সময় একটু সুগন্ধি তেল নিয়ে এসে খুকিকে বলে, খুকি একটু নিবি, তার মাথায় মাখিয়ে দিতে দিতে
তিনি এক পরম আনন্দ অনুভব করেন এবং তার মনে হয় আজকের দিনটা কি সুন্দর। একেবারেই তুচ্ছের মধ্য দিয়ে গভীর আনন্দ অনুভব করার যে ছবি তুচ্ছ গল্পতে এঁকেছেন, আমার মনে হয় বিভূতিভূষণের সাহিত্য ধর্মের অন্যতম প্রতীক হয়ে উঠতে পারে এই তুচ্ছ গল্পটি, যে গল্পের মধ্যে তিনি তুচ্ছের মধ্য দিয়ে, আপাত সাধারণের মধ্য দিয়েই আনন্দ সন্ধান করেছেন। তার ছবি আমরা সেখানে দেখতে পাই। বেশ, এবার তাহলে যে প্রশ্নটা আমাদের মনে আসতে পারে সেটা হলো, বিভূতিভূষণ চেনা চরিত্র, চেনা বিষয় নিয়েই লিখতে শুরু করেছেন। বাংলা সাহিত্যে সমাজকে নিয়ে বা এইসব চরিত্রদের নিয়ে লেখা উপন্যাস তো বিভূতিভূষণ প্রথম লিখছেন না। আমরা বাংলা সামাজিক উপন্যাসের ধারার দিকে যদি তাকাই, তাহলে তো আমরা তারকনাথ থেকে শরৎচন্দ্র পর্যন্ত অনেককেই পেয়ে যান যারা সামাজিক উপন্যাস লিখছেন। তার ঠিক আগেই শরৎচন্দ্রকে পেয়ে যায়, তিনিও তো সাধারণ ঘরকন্যার কথা লিখছেন। একেবারেই আক্ষরিক অর্থেই বাংলার পাঠকের সংখ্যার বিস্তৃতি ঘটিয়ে দিচ্ছেন, সাধারণ মানুষকেও তার পাঠক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করে নিচ্ছেন তার সহজ সরল জীবন আখ্যান লেখার সূত্র ধরে। আসলে এই ছবি, সাধারণ ঘরকন্যার ছবি যদি বলতে থাকি, সেটা কিভাবে দেখানো হচ্ছে তার উপরে নির্ভর করছে তার নতুনত্ব। গোপীকানাথ রায়চৌধুরী তার বিভূতিভূষণ মন ও শিল্প গ্রন্থে বলেছেন, লেখকের তথাকথিত বর্ণবিরল তুচ্ছ কাহিনীর উপর যখন আকাশ, মাটি, অরণ্যের মুগ্ধ ছোঁয়া লাগে, যখন প্রতিদিনের চেনা মানুষ ও তাদের সুখ দুঃখের ওপর প্রকৃতির অন্তর্সায়ী সজীব সত্তার ছায়া পড়ে, তখনই বিভূতিভূষণের রচনা ও দৃষ্টিভঙ্গির মৌলিকতা ও স্বাতন্ত্র্য সম্পর্কে আমাদের মনের সমস্ত সংশয় দূর হয়ে যায়। অরণ্যকে নিয়ে প্রথম বাংলা সাহিত্যে উপন্যাস অরণ্য, এটা তথ্যমাত্রই শুধু নয়, প্রকৃতিকে আমরা আগেও বলেছি, এখন আমরা সিদ্ধান্তের দিকে পৌঁছে যাব। প্রকৃতিকে এমনভাবে তার আগে ব্যবহার বোধহয় কেউ করেননি। রবীন্দ্রনাথ গল্পগুচ্ছের ক্ষেত্রে প্রকৃতিকে অনেকভাবে ব্যবহার করেছেন, আমরা দেখতে পাই, কিন্তু উপন্যাসে, রবীন্দ্র উপন্যাসেও প্রকৃতির ব্যবহার, চমকপ্রদ ব্যবহার আমরা সেভাবে লক্ষ্য করি না, বিভূতিভূষণে করি। বিভূতিভূষণ প্রকৃতির কান্ত কোমল রূপটিকেও যেমন দেখিয়েছেন, তেমনি রুক্ষ রূপটিকেও দেখিয়েছেন। রহস্যময়ী প্রকৃতির ছবিকেও তিনি এঁকেছেন। আমরা যদি দেখি, আরণ্যকের কথা ভাবি, তাহলে দেখব সেখানে প্রকৃতির মধ্যে জিন পরীরা খেলা করে, প্রকৃতি আর রহস্যময়তা কোথায় এক হয়ে যায়। সেখানে বুনো মহিষকে রক্ষা করতে আসে দেবতা টারবারও, সেখানে বোয়াইবুরুর জঙ্গলে মানুষকে বিভ্রান্ত করে, উন্মত্ত করে, মেরে ফেলে। আমরা যদি তার অলৌকিক অংশটুকু সরিয়েও নিই, প্রকৃতি তো আসলে তাই, প্রকৃতি মানুষকে উন্মত্ত করে। সেই প্রকৃতির প্রেমেই সত্যচরণ উন্মত্ত ছিল। আমরা বিভূতিভূষণ সম্পর্কে আর একটা অভিযোগ প্রায় শুনে থাকি, তার লেখায়, উপন্যাসে যুগ কালপট সেভাবে প্রকট হয়ে ওঠেনি। যে কালপটের বর্ণনা তিনি করেছেন, সে যেন বাংলাদেশে ছিলেন যেন 300 বছর আগে, সেই কালের কথাও যেন মনে হতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করব, আসলে তিনি শান্তকে অতিক্রম করে অনন্তকালের পথিক ছিলেন। তার পথ চলায় তাই এক মহাকালের কথা চলে আসে, এবং এই মহাকালের রাগিণী তিনি যেন তার বিভিন্ন উপন্যাসে ভিন্ন ভিন্ন ভাবে শোনাতে চলেছেন, ভিন্ন ভিন্ন সুরে শোনাতে চেয়েছেন। কথা সাহিত্যের একলা পথিক বিভূতিভূষণ তার সমস্ত উপন্যাস ধরেই যেন আমরা দেখতে পাই সুদীর্ঘ পথ, মহাকালের পথ, বিভিন্ন ভঙ্গিতে একজন পথিক এগিয়ে চলেছে। তার সেই এগিয়ে চলার মধ্যে
অন্য ঔপন্যাসিকদের সঙ্গে তাকে পৃথক করে তুলেছে তার গভীর অনুভব, তার অন্যরকম দৃষ্টিকোণ, যেখানে মানুষের প্রতি গভীর ভালোবাসা, প্রকৃতিরকে নানা রকমভাবে আবিষ্কার করা, সেগুলো তার উপন্যাসের, তার সাহিত্যের অন্যতম অবলম্বন হয়ে উঠেছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব বিভূতিভূষণের প্রকৃতি বর্ণনার মধ্যে, প্রকৃতি চেতনার মধ্য দিয়ে কোথাও প্রকৃতিকে গভীরভাবে উপলব্ধির পথ খুঁজতে খুঁজতে তিনি এক গভীর রহস্যলোকে পৌঁছে যান, আর সেখান থেকেই জন্ম হয় আর এক রকম অধ্যাত্ম ভাবনার। আধ্যাত্মিকতা আমরা আগেই আলোচনা করেছি। বিভূতিভূষণকে তার ব্যবহার অন্য ঔপন্যাসিকদের থেকে আবারও আলাদা করে তুলেছে। তার সেই পথ কারো কাছে মনে হতে পারে পলায়নবাদ, কারো কাছে মনে হতে পারে স্বপ্নবিলাস, কিন্তু সেই পথ, যে পথের কথা বলে তার চরিত্ররা, অপু, জিতু, সত্যচরণ, তারা তো এক গভীর দর্শন ভাবনায়, গভীর অনুভবে ভাবিত হয়। আমরা লক্ষ্য করব অপু, জিতু, সত্যচরণ এরা কিন্তু কেউই সংসার বিমুখ নয়, আবার সংসারের প্রতিও তারা পুরোপুরি আসক্ত নয়। তাদের মাটির পৃথিবীর পাশাপাশি অনন্ত নক্ষত্র যাত্রী হিসেবে তাদের এক মন কাজ করে যায়। এই ভাবনা থেকেই আমরা দেখতে পাই, আমরা আগেও আলোচনা করেছি, এই চরিত্রগুলোর সঙ্গে কোথাও এক হয়ে যান লেখক বিভূতিভূষণ, কথক বিভূতিভূষণ, এবং সেই কারণেই বাংলা উপন্যাসে তিনি যে ভিন্ন পথের প্রতীক ছিলেন সেই বিষয়ে সন্দেহ নেই। তার একক গান নিয়ে তিনি যে বাংলা উপন্যাসের অন্যতম সম্রাট, মহাকাল তার সাক্ষ্য দেবে। সবার সুস্থতা কামনা করে আলোচনা শেষ করি। মাননীয় বক্তা অশোককৃষ্ণ চট্টোপাধ্যায়ের সরল, সাবলীল ও তথ্য সমৃদ্ধ উপস্থাপনা স্বাভাবিকভাবেই মন ছুঁয়ে যায়। রাজনৈতিক, সামাজিক সংকটচিত্র রচনা না করেও, শৌখিন সংস্কৃতি ঘেরা ভৌগোলিক পরিমণ্ডল নির্মাণ না করেও, তত্ত্ববিশ্বের সন্ধানে পরিব্যাপ্ত না হয়েও পথের ধারে যেসব জীবন আত্মগোপন করে আছে, তাদের সেই গোপন সুখ দুঃখ বিভূতিভূষণ চিত্রিত করেছেন তার উপন্যাসে। এ পথে তিনি নিঃসঙ্গ, একক, সে কারণেই অনন্য, অসাধারণ। বিভূতিভূষণ সম্পর্কে পথের কবির লেখক কিশলয় ঠাকুর বলেছেন, বিভূতিভূষণ নইলে আমরা কালকাসুন্দি, ঘেঁটু, পুঁই, মুথাঘাস, কাশ, সর্বণ, শালুক, শ্যাওলা, ডুমুর, চালতা, গোলঞ্চ, হেলেঞ্চা প্রভৃতির সবুজে যে এত রং, এত মনোরম সুবাস, তা কোনোদিন জানতে পেতাম কি? মহাকবি তো নাম না জানা তৃণকুসুম বলেই খান্তি দেন, তাদের নামে নামে চিহ্নিত করলেন বিভূতিবাবু। রং আর বর্ণকে শব্দে শব্দে চোখের সম্মুখে উপস্থিত করলেন। শব্দেরা রূপবান হলো, শব্দের যে ঘ্রাণ আছে তা জানতে পারলাম, বুক ভরে নিলাম। বিভূতিভূষণ আমাদের সেই পল্লী জীবনের, সেই অরণ্যের অন্দরে নিয়ে গেছেন, যেখান থেকে আমরা শব্দের আরণ্যক স্বাদ, ঘ্রাণ নিতে পারি। শব্দের সুবাস আমাদেরকে মুগ্ধ করতে পারে। বিভূতিভূষণের কথন বিশ্বকে ছাত্রদের উপযোগী করে তুলে ধরেছেন মাননীয় বক্তা অশোককৃষ্ণ চট্টোপাধ্যায়। তার এই অসাধারণ উপস্থাপনার জন্য তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের অধ্যক্ষ মাননীয়
শান্তনু চক্রবর্তী মহাশয়কে, যার সদা সহাস্য উপস্থিতি ও নিরন্তর উৎসাহ আমাদের প্রতিটি কাজের অনুপ্রেরণা। ধন্যবাদ জানাই কলেজের IQAC-র কোঅর্ডিনেটর মাননীয়া চৈতালি চৌধুরী মহাশয়াকে, যিনি তার সাহায্যের হাত সর্বদা বাড়িয়ে রেখেছেন আমাদের জন্য। ধন্যবাদ জানাই কলেজের সকল বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকাদের, যারা আমাদের এই পথ চলার আনন্দ সঙ্গী। ধন্যবাদ জানাই বিভাগের প্রধান মাননীয় অরিন্দম গোস্বামী মহাশয়কে, যিনি তার অভিভাবকত্বে নিরন্তর এগিয়ে নিয়ে চলেছেন বাংলা বিভাগকে। ধন্যবাদ জানাই বাংলা বিভাগের অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকাদের, তাদের সহযোগিতা ছাড়া আমরা একটুও এগোতে পারতাম না। আন্তরিক ধন্যবাদ জানাই আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে, যাদের উৎসাহ, উদ্যম ও উদ্যোগ ছাড়া এই অনুষ্ঠান কখনোই সম্পূর্ণ হবার নয়। ধন্যবাদ জানাই সকল শ্রোতাকে, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এতক্ষণ শুনলেন এই অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।